আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি, সিজন ৩, পর্ব ৩৬ থেকে ৩৮। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটি মাস। সিদা নিজেকে সামলে নিয়েছে আগের চেয়ে বহুগুণ বেশি। হয়তো আগের মতো কিশোরী চাঞ্চল্য আর তার মনে নেই, তবে মুখ গোমড়া করেও থাকে না। মেধাবী ছাত্রী হওয়ার গুণে ডাক্তারি পড়ার সুযোগটা সে পেয়েই গেল। ভর্তি হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। সিদার দাদু মোজাম্মেল খানের অনেক স্বপ্ন ছিল তার ছেলে অথবা মেয়েকে ডাক্তারি পড়ানোর। কিন্তু তার ছেলে অল্প বয়সে রাজনীতিতে জড়িয়েছিল, পরবর্তীতে রাজনীতি ছেড়ে সরকারি চাকরি করার সিদ্ধান্ত নেয়। অতঃপর একমাত্র আশা ভরসা ছিল তার মেয়ে। কিন্তু তার মেয়ে মেঘ প্রাইভেট হসপিটালে সুযোগ পেল, তাই তাকে আর ভর্তি করানো হলো না সেখানে। পরবর্তীতে ঢাকা কলেজ থেকেই অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে। যাই হোক, সিদা ছোটবেলা থেকেই বহুবার শুনেছে দাদুর মুখে এই কথাগুলো। তখন সে আদো আদো কণ্ঠে দাদুকে সান্ত্বনা দিতে বলতো, দাদু তুমি চিন্তা করো না, আমি আছি না, তোমার ছোট বউ, একদিন বড় ডাক্তার হব, তারপর তোমার জন্মাবো। মোজাম্মেল খান হাসতেন। বাবার আক্ষেপ পূরণ করতেই মূলত মেঘ তার ছেলেকে ডাক্তার করার স্বপ্ন দেখেছে। কিন্তু তিরা ছোট থেকে বলা কথাটাকে এভাবে সত্যি করে নেবে সেটা কেউই ভাবতে পারেনি। যাই হোক, তিরা এখন ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী। ওর স্বপ্ন একদিন সুনামধন্য একজন গাইনোকোলজিস্ট হবে। মহিলাদের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে কাজ করতে চায় সে। অন্যের কষ্ট কমিয়ে তাদের মুখে হাসি ফোটানোই যেন এখন সিদার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে সিদার সাথে জুইও চান্স পেয়েছে। দুই পরিবারের কেউই ভাবতে পারেনি ওদের মতো দুইটা চঞ্চল পাখি এত ভালো রেজাল্ট করবে। আহিয়ান এখনো আগের মতো প্রতিদিন সকাল ৮টায় কল দিয়ে সকলের সাথে কথা বলে। সিদা চায় না বলে এখন আহিয়ানও কারো থেকে তিধাকে নিয়ে প্রশ্ন করে না। দুজনের কথা হয় না প্রায় ৬টি মাস কেটে গেছে। সিদার ভালো রেজাল্টে খুশি হয়ে ওর বড় পাপা আবির ওকে ফোন গিফট করেছিল। তাই আহিয়ার সাথে মাঝে মাঝেই কথা হয়। আহিয়া প্রায় বলে, ভাইয়ার ফোন নাম্বার দেই, ভাইয়াকে একটা কল দিস। কিন্তু তিধা প্রতিবারই নির্বিকার থাকে। আহিয়ার এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না মেয়েটা। রিহান চেষ্টা করছে নিজের ব্যবসা দাঁড় করানোর। ওর আব্বু রাকিব অনেকবার বলেছে তাদের ব্যবসায় যোগদান করতে। তার পরবর্তীতে তার একমাত্র ছেলেই তো এসবের দায়ভার নিতে হবে। কিন্তু রিহান জানিয়েছে সেটা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত সে নিজেকে প্রমাণ করতে চায়। রিহান প্রথম যখন শুনেছিল ওর কাজিন জুই লাইব্রেরিতে কাজ করা মেহেদী নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, তখন মেয়েটাকে বড় ভাই হিসাবে রিহান অনেক ধমকেছে। কিন্তু তার কিছুদিন পর থেকে রিহান এই ব্যাপারে আর কিছুই বলতো না। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে জুইকে সম্পূর্ণ সাপোর্ট করছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘরের জানালা দিয়ে হালকা সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। দেয়াল আর মেঝেতে কোমল সোনালি আভা তৈরি করছে। বাগানের গাছপালা অলসভাবে ঘুমন্ত অবস্থায় আছে। পাতার ডগায় শিশিরের বিন্দুটা যেন ভাসছে। খানবাড়ির কিচেনে সকাল সকাল নাস্তার তোড়জোড় শুরু হয়েছে। একটু পরেই সবাই নাস্তা করে বেরিয়ে যাবে, তাই তাড়াহুড়া অনেক। আবির ফজরের নামাজ পড়ে এসে একটু ঘুমিয়েছে। হঠাৎই ফোনটা বেজে উঠল। ঘুমটা এইমাত্র লেগেছিল, তাই কল আসায় একটু বিরক্ত হলো বটে। পিট করে চোখ খুলে দেখলো ছেলের নাম্বার। সঙ্গে রিসিভ করলো। ছেলেটা তো প্রতিদিন সকাল ৮টার দিকে কল দেয়, কিন্তু আজ এত সকালে কল দিল যে? ওর ভাবনার মাঝেই ফোনে স্পষ্ট হলো আহিয়ান ও আহিয়ার প্রতিবিম্ব। দুই ভাই বোন একসাথেই বসে আছে। শুরুতেই দুইজন সালাম দিল। অতঃপর আহিয়া জোরে চিৎকার দিয়ে বলল, হ্যাপি বার্থডে পাপা। পাশ থেকে এবার আহিয়ানও বলল, মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। আবির চমকিত হলো। সে তো ভুলেই গিয়েছিল আজ ১০ই অক্টোবর। আজ ভুলে গিয়েছিল বললে ভুল হবে, বরং কোনো বছরই তার মনে থাকে না। প্রতি বছর ছেলে মেয়ে এবং তার একমাত্র বউ মনে করিয়ে দেয়। কিন্তু আজ সকাল সকাল বউ তো তাকে এই ব্যাপারে কিছুই বলল না। যাই হোক, ছেলে মেয়েগুলো দূরে থেকেও যে বাবা মায়ের কথা এতটা মনে রাখে সেটা ভেবেই আবিরের ভালো লাগছে। ঠিক তখনই রুমের দরজায় কেউ টোকা দিল। আবির ভেতরে আসার অনুমতি দিলেই তিধা প্রবেশ করলো। সামনে গিয়ে বসে একটা ফুলের বুকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে বড় পাপা। ঠিক তখনই প্রবেশ করলো আদিবা, তার হাতে একটা গোলাপ। বড় পাপার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। আবির হাসলো চার ছেলে মেয়েকে একসাথে পেয়ে। আদিবাকে জোর করে কোলে নিয়ে গালে চুমু দিল। আদিবা মূলত কোনো বাচ্চার জন্মদিনে বেড়াতে গেলে হ্যাপি বার্থডে টু ইউ সেন্টেন্সটা শুনে এসে আগামী ৭ দিন পর্যন্ত মুখে জপতে থাকে।
যার কারণে এটা তার মুখস্থ বিদ্যা এবং খুব সহজে বলে দিতে পেরেছে। চিদা এতক্ষণ লক্ষ্য করেনি আহিয়ান ও আহিয়া ভিডিও কলে আছে। আহিয়ার কণ্ঠ শুনে ফোনের দিকে তাকালো, দেখলো আহিয়ান চিদা তাকিয়েছে বলে সরে গেছে। এখন শুধু আহিয়াকে দেখা যাচ্ছে। চিদা খানিকটা মন খারাপ করে মুখ বাঁকালো। আবির খুশি মনে তিনজনের সাথে গল্প করা শুরু করলো। এমন সময় তানভীর দৌড়ে এসেছে, হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া তুমি শেষ, আজকে তুমি শেষ। আবির প্রথমে খানিকটা অবাক হলেও পরবর্তীতে বিরক্ত হলো তানভীরের দুষ্টুমি দেখে। কিন্তু তানভীর জানালো সে দুষ্টুমি করছে না। মেঘ আবিরের উপর ভয়ঙ্করভাবে ক্ষেপেছে। সে যেন আজ আর রুমের বাহিরে না যায়। আবির বুঝল না সকাল সকাল তার মেঘবতীর রাগের কারণ। তাই কৌতূহলবশত নিচে যেতে আহিয়ার ভিডিও কলটা কেটে দিল। অতঃপর আদিবাকে কোলে নিয়ে নিচতলার দিকে হাঁটা ধরল। তানভীর যাওয়ার পথে বারবার বলছে, ভাইয়া নিচে গিয়ে নিজের কপালে দুঃখ ডেকে আনো না। কিন্তু আবির শুনল না। তার মতে সকাল সকাল মেঘ রেগে যাওয়ার মতো কিছুই সে করেনি। দুই পাপার পিছু পিছু তিধাও গেল, মূলত দেখা দরকার ব্যাপারটা কি। আবির ড্রয়িং রুমে যেতে যেতে লক্ষ্য করল কিচেনে কেউ হাঁড়ি পাতিল ও থালা বাসনের সাথে মারামারি করছে। মনে হচ্ছে এই মারামারিতে কিচেনটা আর থাকবে না। আবির হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। অবশ্য তানভীর আরো কয়েকবার সাবধান করলো। আবির এগিয়ে গিয়ে দেখলো বন্যা রায় ও কাজের মেয়ে পদ্ম কিচেনের বাহিরে এক কর্নারে দাঁড়িয়ে আছে। আর মেঘ এমন ছোড়াছুড়ি করে কাজ করছে। আবির খানিকটা অবাক হলো। আদিবাকে কোল থেকে নামিয়ে সামনে এগিয়ে গিয়ে বলল, সকাল সকাল এত ভাঙাচোরা কিসের? কি নিয়ে এত রেগেছো আমায় বলো। একটু দূর থেকে তানভীর ও আদি মিটমিটিয়ে হাসছে। আবিরের কণ্ঠ পেয়ে মেঘ এগিয়ে এলো, তারপর রাগে কাঁপতে কাঁপতে বলল, বার্থডে বয় এখানে কি করে? তাকে তো মিউজিয়ামে সাজিয়ে রাখার কথা। আবির বুঝল না মেঘের এমন কথার কারণ। কিন্তু এটুকু বুঝেছে, মেঘের মনে আছে আজ তার জন্মদিন। এই মেয়েটা বিয়ের আগে থেকে এখন পর্যন্ত তার জন্মদিন সকলে অগোচরে পালন করে যাচ্ছে। সে কতবার নিষেধ করেছে কিন্তু শোনেনি। যাই হোক, সেই অনুযায়ী আজকে তো মেঘের মুখ দিয়ে মধু ঝরার কথা। কিন্তু সবকিছু এত নিমপাতার মতো তেতো কেন লাগছে? আবির মেঘকে সামলাতে বলল, এত মিষ্টি মুখ দিয়ে এত তেতো কথা কিভাবে বের হচ্ছে আহিয়ার আম্মু? মেঘ এবার আরো রেগে গেল। সামনে এসে বলল, আপনার কি মিষ্টি কথা বলার মানুষের অভাব আছে যে আমাকে মিষ্টি কথা বলতে হবে? অফিসে গিয়ে আপনি এসব করেন? ছি 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 ছি। আবির ভড়কে গেল। তারপর তানভীরের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। তানভীর শুধু শয়তানি হাসলো। ঠিক তখনই পকেটের ফোনটা বেজে উঠতেই আবির দেখলো রাকিব কল দিয়েছে। সে রিসিভ করলো না, কেটে আবারও পকেটে রেখে দিল। কিন্তু সেকেন্ডের মাথায় আবারও কল আসলো। বুঝলো প্রয়োজনীয় কিছু, তাই সে কল রিসিভ করলো। তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসলো রাকিবের কণ্ঠ। কিরে বন্ধু, সকাল সকাল বার্থডে সারপ্রাইজ কেমন লাগতাছে? বউ কি খুন্তি দিয়া পিটাইছে নাকি চালাকাত দিয়া? আবির বুঝলো না সকাল সকাল বন্ধুদের এত রসিকতার কারণ। একদিকে বউ, অন্যদিকে বন্ধু, মেজাজ প্রচন্ড গরম হইতাছে। রাগে কটমট করে রাকিবের উদ্দেশ্যে বলল, কি কসস শালা? বউ এমনে চেয়েছে কে? রাকিব মিটিমিটি হেসে বলল, আরে বন্ধু তেমন কিছুই করি নাই। শুধু অফিসের কয়েকটা মামুনি তোর বাড়ির ঠিকানা চাইছিল বার্থডে গিফট পাঠাবে বলে। তাদের ঠিকানা দিয়ে দিছি। আবির এবার ভয়ঙ্কর রেগে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শালা অফিসে একবার আসি তোর বেয়াদবি ছুটাবো। রিয়া এখনো সুন্দর আছে। ওর জন্য একটা ছেলে ঠিক করতেছি, অপেক্ষা কর। রাকিব হাসতে হাসতে ফোন কেটে দিল। অতঃপর আবির তানভীরের সামনে গিয়ে রাগী কণ্ঠে বলল, এসব আমাকে আগে বলিসনি কেন বেয়াদব? কে কি পাঠিয়েছে দেখি? তানভীর মিটিমিটি হাসতে হাসতে একটু দূরে আঙ্গুল দিয়ে দেখালো। আবির তাকিয়ে দেখলো অনেকগুলো ফুলের বুকে। সে এগিয়ে গেল সেদিকে। প্রতিটা ফুলের বুকেতেই আছে একটা করে চিরকুট। আবির একটা চিরকুট হাতে নিল, ঠিক তখনই পেছন থেকে মেঘ ভেঙে ভেঙে বলে উঠল, আপনাকে আমার খুব ভালো লাগে স্যার। আপনি এখনো কতটা ইয়াং। হ্যাপি বার্থডে স্যার। আপনার যৌবন থাকুক বুড়োকাল পর্যন্ত। এই চিরকুটটা নিচে ফেলে আরেকটা চিরকুট নিল হাতে। এবারও ভাগ্যে হলো না পড়াল। মেঘ নিজেই বলে দিল, হ্যাপি বার্থডে আমার কাল্পনিক পুরুষ। আপনাকে ধরতে পারবো না, ছুঁতে পারবো না, জেনেও আপনাকে চাই। আবিদ খুক খুক করে কেসে উঠল। চিরকুট না পড়তেই চিরকুটের লেখা কানে শুনে নিয়েছে। তার মানে মেঘ সবগুলো চিরকুট আগেই পড়েছে, তাই এত রাগারাগি। এই রাকিব বেয়াদব মনে হয় তার সংসারটা ভেঙেই ছাড়বে। তানভীর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলল, ভাইয়া নিশ্চয়ই এই মেয়েগুলোর আজকের পর থেকে চাকরি থাকবে না? আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল,
অফিসে গিয়ে কার কি করব আমি জানি না। তবে সবার আগে ওই রাকিব বেয়াদবকে আজকে শায়েস্তা করব। ওর কথা শুনে ড্রয়িং রুমের সবাই অগোচরে হাসছে। তাদের বুঝতে আর বাকি রইল না এই মেয়েদের বাড়ির ঠিকানা দেওয়ার মানুষটি কে। মেঘ রেগে গিয়ে হন্তদন্ত হয়ে ছুটল নিজের রুমের দিকে। আবির ঘন ঘন কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার বউ আজ ভয়ঙ্করভাবে রেগে গেছে। এই রাগ ভাঙাতে কি কি যে করা লাগে আল্লাহ মালুম। তানভীর এসে আবিরের পাশে সোফায় বসলো। অতঃপর ফিসফিসিয়ে বলল, ভাইয়া, আমার পক্ষ থেকে রাকিব ভাইয়াকে একটা চুমু দিয়ে দিও। ভাইয়া আজকে সেই একটা কাজ করছে। আবির রেগে গিয়ে তানভীরকে ধরার আগেই তানভীর দৌড়ে ছুটে পালালো। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, হালিমা খান, মালিহা খান সহ সকলেই হাসলো ওদের কাণ্ড দেখে। এই বয়সে এসেও এদের দুষ্টুমি কমে না। সিদা নাস্তা করতে বসেছে। একটু পরেই তাকে ভার্সিটির জন্য বের হতে হবে। ওর সাথে সাথে এবার বাড়ির সকলেই এসে ডাইনিং টেবিলে বসলো। বন্যা ও রাই সকলের খাবার পরিবেশনে ব্যস্ত। মেঘ তো অনেক আগেই নিজের রুমে চলে গেছে। মেঘ যাওয়ার একটু পর পরই আবিরও গেছে সেদিকে। এর মাঝে আলী আহমেদ খানের সেলফোনটা বেজে উঠল। দেখলো আহিয়ান কল দিয়েছে। সকলের সাথেই ছেলেটা কথা বলল। সিদা চুপচাপ খেয়ে চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে দেখলো নিজের ফোনটা বাজছে। জুই কল দিয়েছে। হ্যালো। হ্যালো, সিদা কই তুই? সিদা খানিকটা অবাক হয়ে বলল, এই সময় যেখানে থাকার কথা সেখানে আছি, বাড়িতে। আজ একটু তাড়াতাড়ি বের হ প্লিজ। কোন খুশিতে? আজ কি আমার নানার বিয়ে নাকি দাদার বিয়ে? আরে দোস্ত, রাগ করতাছস কেন? মেহেদী আসবে ভার্সিটির সামনে। ক্লাস শুরুর আগে ওর সাথে একটু দেখা করব। ফিদা বিরক্ত কণ্ঠে বলল, তোর বয়ফ্রেন্ড আসবে, তুই আগে যা। আমাকে কেন টানছিস? জুই এবার আদুরে ভঙ্গিতে বলল, ওলে আমার টিয়া পাখি, তোমাকে ছাড়া আমার একলা একলা লাগবে। ওর কথা শুনে তিতা মজা করে বলল, তাহলে বিয়ের পর বাসর ঘরেও আমাকে নিয়ে যাস, না হলে আবার একলা একলা লাগবে। জুই হেসে জবাব দিল, মেহেদীর একটা ভাই আছে, ভাবছি ওর সাথে তোকে প্রেম করিয়ে দিব। তারপর দুই বান্ধবী দুই ভাইকে বিয়ে করে একবারই বউ হয়ে যাব। তিতা নাক মুখ কুঁচকে বলল, দিবা স্বপ্ন দেখা বন্ধ কর আর ফোন রাখ। আমি রেডি হয়ে বের হচ্ছি, তবে আজকেই লাস্ট। আর একদিনও আমাকে তোর ডেটে নিয়ে যেতে চাইবে না। জুই ফোনের ওপারে খুশিতে লাফ দিয়ে বলল, থ্যাংক ইউ বান্ধবী, উম্মা। ফিদা এই পাগলের সাথে আর কথা বাড়ালো না। প্রেমে পড়ে মেয়েটার মাথা একেবারেই গেছে। সিদা আহিয়ানের উপর গভীর রাগ থেকেই এখন আর বোরখা পরে না। আলমারি থেকে একটি কালো থ্রি পিস বের করে পরে সুন্দর করে কালো হিজাব বাঁধল। সদ্য যৌবনে পা দেওয়া চিতাকে আজকাল একটু বেশিই সুন্দর লাগে। নিজেকে সম্পূর্ণ রেডি করে আয়নায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। সব ঠিক আছে বুঝতে পেরে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। গাড়িটি ভার্সিটির গেটের সামনে এসে থামতেই তিদা লক্ষ্য করলো ওর বন্ধু ও বান্ধবীরা দাঁড়িয়ে আছে। তিদা খুশি মনে এগিয়ে গেল। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তিদা ও জুয়ের ৩টা ছেলে ও ২টা মেয়ে বন্ধু হয়েছে। যেদিন প্রথম ভার্সিটিতে পা দেয় সেদিনই ওদের দুজনের সাথে পরিচয় হয় একটা ফ্রেন্ডস টিমের। সেই টিমে আগে থেকেই ৫ জন ছিল, ওরা ২ জন সহ এখন ৭ জন। ফিদা ও জুই প্রথম প্রথম অনেকটা ইতস্তত বোধ করতো ছেলেদের সাথে মিশতে। কিন্তু ওর বন্ধুরা সত্যিই খুব ভালো। সজীব, নাজমুল, আশিক, শোভা আহমেদ ও নীল। ওরা আগে থেকেই বন্ধু ছিল। ফিদা ও জুই নতুন জয়েন করেছে। প্রত্যেকের ব্যবহার খুবই অমায়িক। নাজমুল নামের ছেলেটা মুখে যা আসে সরাসরি বলে দেয়, কিন্তু মনটা অনেক ভালো। বন্ধুর বিপদে সবার আগে ওকেই পাওয়া যায়। আশিক বাকি সবার থেকে কাজের জিনিস বোঝে কম, অকাজের জিনিস বোঝে বেশি। তাই সবাই ওকে মজা করে নাম দিয়েছে বাবলা আশিক। আর আশিকের ১ নাম্বার কাজ হলো নীলের পেছনে লাগা। মেয়েটাকে সারাক্ষণ লাল নীল বলে রাগাতে থাকে। শোভা যথেষ্ট শান্ত স্বভাবের মেয়ে, তবে সুযোগে বন্ধুদের পচাতে ১ মিনিটও ভাবে না। রইল কথা সজীবের, এই ছেলেটার ব্যবহার অমায়িক সুন্দর। দেখতে শুনতেও বাকি ২ জন বন্ধুর থেকে ভালো। কথা একটু কম বলে, কিন্তু যখন বলে তখন ডিরেক্ট কলিজায় লাগার মতো কথা বলবে। ওর কথা কারো পছন্দ হলে হোক, না হলে না হোক। বন্ধুদের দেখে তিদা খুশি মনে এগিয়ে গিয়ে ওদের পাশে দাঁড়ালো। সজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। নাজমুল ওর কাঁধে ধাক্কা দিয়ে বলল, ওই যে মামা আইছে আমাদের খালাম্মা। তিদা রেগে গিয়ে বলল, এই অসভ্য বেয়াদব, তোকে না বলেছি আমাকে খালাম্মা ডাকবি না? নাজমুল দাঁত কেলিয়ে বলল, সজীবকে তো এইমাত্র মামা ডাকলাম। কই, ও তো রাগ করলো না? তোরে খালাম্মা ডাকলে এত চেতস কেন? তিদা রাগে কটমট করে বলল, ওরে দেখতে মামার মতো লাগে, কিন্তু আমি দেখতে কি খালাম্মা নাকি? ওর কথা শুনে সজীব মাথা তুলে তাকালো। ঠান্ডা কণ্ঠে বলল, না রে, তোরে খালাম্মা খালাম্মা লাগে না।
তোরে তো আমাদের স্মার্ট আন্টি লাগে। কথা শুনে নাজমুল ও আশিক হাসতে হাসতে সজীবের গায়ে ঢলে পড়ল। সিদা ফুঁসে উঠে আশি হুম, সিদা ফুঁসে উঠে আশিকের উদ্দেশ্যে বলল, এই বাবলা, তোর কি আমার হাতে মার খাওয়ার শখ আছে? সিদার হুমকি শুনে বাবলা আশিক হাসি থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এর মাঝে জুঁইয়ের ফোনে মেসেজ টিউন বেজে উঠল। জুঁই চিদার এক হাত ধরে সকলের উদ্দেশ্যে বলল, ওই তোরা থাম, তোরা ক্লাসে যা, আমি আর চিদা একটু বাহিরে যাচ্ছি, দ্বিতীয় ক্লাসে দেখা হবে। নাজমুল নাক মুখ কুঁচকে বলল, তোর কালা চানাইছে বুঝি? জুঁই রেগে গিয়ে ওর বাহুতে স্কেল দিয়ে বাড়ি মেরে বলল, মেহেদি মোটেও কালো না, ও শ্যামলা উজ্জ্বল। এবার নীল ও শোভা জুঁইয়ের পক্ষ নিল। নীল ছেলে বন্ধুদের উদ্দেশ্যে বলল, জুঁই তো ঠিকই বলেছে, মেহেদি ভাইয়া শ্যামলা উজ্জ্বল। ওর কথা শুনে পাশ থেকে বাবলা আশিক ঝাড়ি মেরে বলল, তুই চুপ থাক লাল নীল। নীল এক আঙ্গুল উঁচিয়ে বলল, এই বাবলা। এবার আশিক ও এক আঙ্গুল উঁচিয়ে ওর মুখের সামনে নিয়ে বলল, এই লাল নীল। সজীব ওদের দুইজনকে ধমক দিয়ে বলল, এই তোরা থামবি, ক্লাসের সময় হয়ে গেছে, কে কে ক্লাসে যাবি চল। শোভা, নীল, আশিক, সজীব ও নাজমুল হাঁটলো ক্লাসের দিকে। আর জুঁই ও চিদা উল্টো হেঁটে ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল। চিদা হাঁটতে হাঁটতে বলল, জুঁই, মাঝে মাঝে আমার অনেক ভয় লাগে তোর সাথে বেরোতে। কবে কে দেখে ফেলে পরে আবার ভুলভাল বুঝে বাড়িতে বিচার দিবে। জুঁই কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, তোর থেকে বেশি ভয় আমি থাকি। তোর তো তাও কোনো ভাই নেই, একটা যাই আছে দেশের বাহিরে। কিন্তু আমার কাজিন রিহান ভাইয়া সর্বদা আমার সকল কিছু নজরে রাখে। মাঝে মাঝে তো তাকে ভার্সিটির আশেপাশেও দেখা যায়। একদিন তো আম্মুর কাছে বিচারও দিয়েছে, আমরা দুইজন নাকি 3টা ছেলে বন্ধুর সাথে ঘুরি। পরবর্তীতে আমি আম্মু আব্বুকে বুঝিয়ে বলেছি, ও আমাদের জাস্ট ফ্রেন্ড, তাছাড়া সকলেই খুব ভালো। রিহান ভাইয়া সেদিনের পর আমাকে ট্রেট দিয়েছে, আমাদের দুইজনের যেন আর নতুন কোনো ছেলে বন্ধু না হয়। তাছাড়া যদি এই 3 জনের ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু পায় তাহলে ওদের সাথে মিশতে দিবে না। সিতার কেন জানি হঠাৎ আহিয়ানের কথা মনে পড়লো, জড়ানো কণ্ঠে বলল, বাদ দে এসব। মেহেদী ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ একটু কম করার চেষ্টা করিস। তবে কখন রিহান ভাইয়ের কাছে ধরা পড়ে যাস তার ঠিক ঠিকানা নেই। তখন তোর সাথে সাথে আমিও ঝামেলায় পড়ে যাব। জুই মাথা নাড়ল। অতঃপর দুই বান্ধবী কথা বলতে বলতে একটা কফি শপে ঢুকলো। সিদা দেখলো এক কর্নারে মেহেদী ভাইয়া এবং একটা ছেলে বসে আছে। মেহেদী ভাইয়াকে আজকে অনেক গোছালো লাগলো। চুল ও দাড়ি সুন্দর করে কাটানো, মেরুন রঙের শার্টটি ইন করে পরা, হাতা দুইটা ফোল্ড করা। হাতে আজ ঘড়িও আছে। তার পাশের ছেলেটি ও তার মতো একই বেশে। তার পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। টেবিলের এক পাশে ফোনের সাথে সানগ্লাস রাখা। থিরা এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। ওদের দুইজনকে দেখতে তিতার কেন জানি মনে হলো ওরা সাধারণ দোকানে কাজ করা যুবক হতেই পারে না। তবুও নিজের ভাবনার সমাপ্তি ঘটিয়ে সামনে এগিয়ে গিয়ে সালাম দিল। মেহেদীর সাথে কুশল বিনিময় করলো। অতঃপর অন্য একটা সিটে গিয়ে বসতে চাইল। কিন্তু এর মাঝে মেহেদী পেছনে ডাকলো, ওর সামনের ছেলেটিকে দেখিয়ে বলল, ও আমার ফ্রেন্ড এহসান নওয়াজ। তারপর এহসানকে তিদার দিকে ইশারা করে বলল, ও জুয়েল ফ্রেন্ড তিদা খান। এহসান উঠে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে বলল, হ্যালো মিস ত্রিধা। তিদা হ্যান্ডশেক করলো না, বরং মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম। এহসান নওয়াজ নিজের হাত গুটিয়ে নিল, কিন্তু এখনো তাকিয়ে আছে তিধার পুতুলের মতো সুন্দর মুখে। বিড়বিড় করে বলল, কিউটি ডল। তিদা বুঝতে না পেরে বলল, কিছু বলেছেন ভাইয়া? নাথিং। অতঃপর মেহেদী এহসানকে জুঁইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। প্রথম পরিচয়েই এহসান জুঁইকে ভাবি বলে ডেকেছে। সেটা নিয়ে জুঁই বর্তমানে খুবই বিব্রতকর অবস্থায় আছে। সিধা চুপচাপ পাশের টেবিলে গিয়ে বসলো। ওয়েটার কিছুক্ষণের মধ্যেই সেই টেবিলে 2 কাপ কফি দিল। সিধা খানিকটা ভ্রু কুঁচকালো কফির কাপ দুইটা দেখে। ঠিক তখনই ওর সামনের চেয়ারে এহসান নেওয়াজ এসে বসলো। সিধা মাথা তুলে ওনাকে দেখা মাত্রই আবারও মাথা নিচু করে নিল। সময়ের তালে তালে পরিস্থিতি যেন বিব্রতকর হয়ে পড়ছে। এহসান হয়তো বুঝলো মেয়েটা ইতস্তত বোধ করছে, তাই স্বাভাবিক করতে বলল, আসলে সেখানে ওরা দুইজন কথা বলছে, তাই ওদের প্রাইভেসি দেওয়ার জন্যই আপনার সামনে এসে বসলাম। ফ্রিধা কফির কাপ ঠোঁটে ছোঁয়াতে ছোঁয়াতে মৃদু স্বরে বলল, ইটস ওকে। এহসান মনোযোগ সহকারে দেখল ফ্রিধার কফির কাপে চুমুক দেওয়া।
কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি তো আমার থেকে অনেক ছোট। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? ত্রিধা মাথা তুলে তাকালো। লোকটাকে মুখের উপর কিছু বলতেও পারছে না, তাই মিনমিনে গলায় বলল, হুম। এহসান বোধহয় খুব খুশি হয়েছে, তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। অতঃপর এহসান আবারও বলল, আমি কি এখানে বসে তোমাকে ডিস্টার্ব করছি? ত্রিধা এবার মৃদু হাসল। অতঃপর জবাব দিল, না, আসলে তেমন কিছুই না। তারপর দুজনেই অনেকক্ষণ নীরবতা পালন করে কফি শেষ করলো। এর মাঝে জুই ও মেহেদী এসে দাঁড়িয়েছে ওদের পাশে। ত্রিধা একবার নিজের হাত ঘড়ির দিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই তাদের দ্বিতীয় ক্লাস শুরু হয়ে যাবে, তাই জুইকে তাড়া দিল ফিরে যাওয়ার। অতঃপর ওরা দুইজন মেহেদী ও এহসানের কাছ থেকে বিদায় নিল। ত্রিধাকে ক্যাফের গেট দিয়ে বেরিয়ে যেতে যতক্ষণ দেখা গেল, এহসান তাকিয়ে রইল। অতঃপর বিড়বিড় করে বলল, কিউটি ডল। মেহেদী ওর কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, আমার শালীর দিকে নজর দেওয়া বন্ধ কর। এহসান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আম্মুকে বলতে হবে এবার বিয়েটা আমি করছি। মেহেদী এহসানের সাথে পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে যেতে যেতে বলল, শুনেছি অনেক বড় বাড়ির মেয়ে, ওকে পটানো এত সহজ হবে না। এহসান অবাক কণ্ঠে বলল, তো কি হয়েছে? আমার কোন দিক দিয়ে অর্থ সম্পদ কম আছে? মেহেদী হাসলো ওর কথা শুনে। ঠিক তখনই এহসানের সেলফোনটি বেজে উঠল। নিজের পকেট থেকে ফোনটি বের করে কানে ধরল সে। অপর পাশ থেকে কেউ কিছু বলতেই গম্ভীর কণ্ঠে বলল, ওকে, নিউ কোনো আপডেট থাকলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। মেহেদী মৃদু হেসে বলল, নিশ্চয়ই এতক্ষণে আমার শালিকা ত্রিগোষ্ঠীর খবর নিয়ে ফেলেছিস? এহসান রহস্যময় হেসে বলল, বউয়ের আগে শ্বশুরদের পটাতে হবে, ইন্টারেস্টিং। দুপুরবেলা রিহান নিজের তৈরি করা নতুন অফিসের নিজের পার্সোনাল কেবিনে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর সাথে অনেকগুলো টাকা নিয়ে বিজনেস স্টার্ট করেছে, কিন্তু আপাতত লাভের কোনো আশঙ্কা দেখছে না। কয়েক জায়গা থেকে শেয়ার কিনেও রেখেছে, ভাগ্য ভালো থাকলে সেগুলো থেকে ভালো প্রফিট পাওয়া যাবে সেই আশায়। দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। আহিয়া দেশে ফিরবে আরো 6 মাস পর। কিন্তু এদিকের পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে, এর মধ্যে রিহান নিজেকে গোছাতে পারবে না। সেটা নিয়েই প্রতিনিয়ত রিহানের টেনশন। আহিয়া কোনো 16-17 বছরের কিশোরী মেয়ে নয় যে তাকে সান্ত্বনা দিবে আরো লেখাপড়া করার। আর এর মাঝে সে নিজের ব্যবসাটাকে গুছিয়ে নেবে। আহিয়ার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। হয়তো এবার দেশে ফিরলেই আঙ্কেল আন্টি ওর বিয়ে নিয়ে ভাববে। তখন যদি রিহান প্রস্তুত না থাকে, তাহলে কি করে সবকিছু সামলাবে? ভাবতেই ছেলেটা নিজের মাথায় চুল টেনে ধরল। আজকাল এসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে মাথায় প্রচন্ড পেইন হয়। ঠিক তখনই ওর ভাবনার সমাপ্তি ঘটাতে সেলফোনটা বেজে উঠল। রিহান চোখ খুলে দেখল ফোনে আহিয়ার নাম্বার। কল রিসিভ করে ফোনটা সামনে ধরল। মুহূর্তেই ভেসে উঠল ফোনের ক্যামেরায় আহিয়ার প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লেখাপড়া কেমন যাচ্ছে? আহিয়া মৃদু হেসে বলল, আমার কথা বাদ দিন তো, আপনার কথা বলুন। এবার রিহানের মুখেও হাসি ফুটল। কি বলবো? চেহারাটা এত মলিন কেন দেখাচ্ছে? রিহান নিজের ফোনের ক্যামেরায় উকিঝুঁকি মেরে কয়েক পলক দেখে অতঃপর আহিয়াকে বলল, কই, আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। ওর কথা শুনে আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। রিহান কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আহিয়ার অবুঝ মুখটা দেখলে তার কেন জানি সকল চিন্তা দূর হয়ে যায়। সারাদিনের সকল ক্লান্তি পালিয়ে যায় বহুদূরে। হঠাৎ করেই রিহান বলে উঠল, ভালোবাসি আহিয়া পাখি, খুব ভালোবাসি। আহিয়া হাসি থামিয়ে অবুঝ নয়নে তাকিয়ে রইল রিহানের মুখের পানে। রিহান সবসময় ভালোবাসি ভালোবাসি বলে না, তবে হঠাৎ করে যখন বলে তখন সারা শরীরে যেন শিহরণ বয়ে যায়। আহিয়া মৃদু কেঁপে উঠল। রিহান ফোনের এপাশ থেকেও বুঝল ওর মন পাখির হৃদয়ের ব্যাকুলতা। সে আবারও বলল, ভালোবাসি আহিয়া পাখি। এবার আহিয়ার লাজুক চেহারাটা হালকা নত করে মিনমিনিয়ে বলল, আমিও ভালোবাসি। রিহান বাঁকা হেসে কিছু না শোনার ভান করে বলল, তুমি কি এইমাত্র কিছু বললে? আহিয়া আমতা আমতা করে বলল, কই কিছু না তো।
রিহান ওকে জ্বালানোর জন্য আবারও বলল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কিছু বললে। আহিয়া এবার লাজুক হেসে বলল, আপনি অনেক দুষ্টুমি করেন, আমি আপনার সাথে কথাই বলবো না আর। রিহান কিছু বলার আগেই আহিয়া ফোন কেটে দিল। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ছেলেটা মৃদু হাসলো। এই মেয়েটাকে রাগাতে, জ্বালাতে, লজ্জা দিতে, ভালোবাসতে সবকিছুতেই তার অনেক ভালো লাগে। আহিয়ার মাঝে অন্যরকম এক প্রশান্তি পায় রিহান। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো। খানবাড়ি পুরুষেরা সারাদিনের কর্মব্যস্ততা শেষে একজন বাড়ি ফিরেছে। আবির বাড়ি ফিরেই ডিরেক্ট নিজের রুমে ঢুকলো। দেখলো মেঘ বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। বউ যে সকাল থেকে রেগে গুম হয়ে আছে তা তার অজানা নয়। সকালবেলা বউয়ের রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ইম্পর্টেন্ট মিটিং থাকায় টাইমলি অফিসে যেতে হয়েছে। মিটিং না থাকলে আজকে বাড়িতে থেকে বউয়ের রাগ ভাঙানো যেত সারাদিন। কিন্তু কি আর করার, সারাদিন যেহেতু বাড়িতে ছিল না, এখন বউ আরো রেগে আছে। ভাবনার মাঝে আবির ব্যালকনিতে গিয়ে মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরল। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ নড়েচড়ে উঠে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আবির ছাড়ল না। জড়িয়ে রাখলো তার শক্ত বাহু বন্ধনে। অতঃপর থুতনি রাখলো মেঘের ডান কাঁধে। মেঘ মুখ ফুলিয়ে সামনের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। আবির কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, সরি স্পেরো। বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না মেয়েগুলো এমন কাজ করবে। ওরা আমার মেয়ের বয়সী, বিশ্বাস করো। তাছাড়া আজকে সবগুলোকে আমি রেজিগনেশন লেটার ধরিয়ে দিয়েছি। ওরা আর এমন কিছু করার সুযোগই পাবে না। মেঘ কিছুই বলল না, চুপ করে এখনো দাঁড়িয়ে আছে। আবির আবারও বলল, একটু কথা বলো প্লিজ। রাগ দেখালেও চলবে, সমস্যা নেই। প্রতি বছর আজকের দিনটাকে তুমি অনেক স্পেশাল করে তোলো, কিন্তু এবছর নিজের দেশে নিজের বাড়িতে থেকেও আমার মন ভালো নেই। প্লিজ একটু কথা বলো। মেঘ নিজের থেকে আবিরকে সরিয়ে হন হন করে রুমে যেতে যেতে বলল, বেডসাইড টেবিলে গিফট রাখা আছে, কেউ যেন নিয়ে নেয়। অনেকক্ষণ পর মেঘের মুখে কথা শুনে আবিরের ঠোঁটেও হাসি ফুটল। এই বয়সে এসেও বউয়ের সাথে এসব পাগলামিতে জড়াতে হবে, বিষয়গুলো ভাবলেই তার হাসি পায়। তবুও এখন বউকে মানানো তার অতি গুরুত্বপূর্ণ কাজ। তাই গেল মেঘের পিছু পিছু। বেডসাইড টেবিলে তাকিয়ে দেখলো সত্যি সত্যি গিফট বক্স রাখা। মেঘ বাহিরে চলে যাচ্ছিল। আবির বড় বড় পায়ে ওর সামনে গিয়ে আচমকা কোলে তুলে নিল। অতঃপর বিছানায় এনে বসিয়ে বলল, গিফটটা নিজে খুলে দেখাও, কি আছে এর ভেতরে। মেঘ ফুঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, আমি পারবো না, নিজে দেখে নিন। আবির তবুও গিফট বক্সটা মেঘের হাতে তুলে দিল। মেঘ জানে এটা না দেখানো পর্যন্ত আবির তাকে ছাড়বে না, তাই নিজেই খুলে বক্সের ভেতর থেকে একটা সুন্দর ঘড়ি বের করলো। আবির ঘড়ি দেখে হাত বাড়িয়ে বলল, পরিয়ে দাও। মেঘ পরিয়ে দিতে দিতে বলল, অফিসে এত স্মার্ট হয়ে যাওয়ার কি আছে, এখন থেকে আয়রন ছাড়া কুচকানো শার্ট পরে যাবেন, কম দামি ঘড়ি পরবেন, সানগ্লাস তো ভুলেও চোখে লাগাবেন না। আবির চোখ বড় বড় করে তাকালো। এই বয়সে এসেও বউ তাকে নিয়ে কত জেলাস ফিল করে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটল।